কালু দাদা, তুমি শুধু এই গাছে পানি দিচ্ছ যে? পাশের আম গাছটা তো পানি না পেয়েই শুকিয়ে যাচ্ছে। ওই গাছে পানি দিলে তো গাছটা সতেজ হয়ে উঠবে কালু দাদা। ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব? ওই গাছে তো কোনো আমের মুকুল ধরেনি। শুধু শুধু পানি দিয়ে কেন ওকে সতেজ করে তুলবো? আর এই গাছে আমের অনেক মুকুল ধরেছে, তাই এই গাছে বেশি করে পানি দিয়েছি। কারণ আম যখন বড় হবে তখন বাজারে বিক্রি করে টাকা পাবো। টাকা, বুঝেছিস টুনি? হ্যাঁ বুঝেছি, তুমি টাকার জন্য এই গাছে পানি দিচ্ছ। শোনো কালু দাদা, গাছ ফল ছাড়াও আমাদের অনেক কাজে লাগে। গাছের নিচে বিশ্রাম করতে পারি, গাছের কাঠ দিয়ে ঘর বাড়ি বানানো যায়। আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ গুণ। টুনি, আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো। আমি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই করতে পারি না। এবার যা তো, যা এখান থেকে। আমাকে বিরক্ত করিস না। না, আমি তো এখন এখান থেকে যাব না। আমি এই গাছে পানি দেব, তারপর এখান থেকে যাব। তোমার কলসটা দাও তো, এই গাছে কয়েক কলস পানি দেই। না না, আমি আমার কলস তোকে কিছুতেই দেব না। আমার কলসে পানি আনলে কলস ক্ষয় হয়ে যাবে। এই আধমরা গাছের জন্য যখন তোর এতই দরদ, তখন বাজার থেকে একটা কলস কিনে এনে গাছে পানি দে। আমার কাছে যে টাকা নেই কালু দাদা, টাকা থাকলে তাই করতাম। তুমি আমাকে কলস না দিলে আমি অন্য কারো কাছ থেকে কলস এনে এই গাছকে সতেজ করে তুলবো। এ কথা বলে টুনি সেখান থেকে চলে আসে আর সুখীর বাড়িতে যায়। সুখী দিদি, ও সুখী দিদি, তোমার কলসটা আমাকে একটু দাও তো। একটা আম গাছ শুকিয়ে যাচ্ছে, তাই কলসে করে নদী থেকে পানি এনে আম গাছের গোড়ায় দেব। তা তো বুঝলাম টুনি, কিন্তু আমার কলসটা যে ভেঙে গেছে, নয়তো আমি তোমাকে কলসটা দিতাম। বিশ্বাস না হলে ঘরে এসে দেখে যাও। না না সুখী দিদি, আমাকে ঘরে যেতে হবে না। আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না। ঠিক আছে দিদি, আমি তাহলে আসি। দেখি আর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আরে, আমি তো একটা কাজ করতে পারি। মাটি দিয়ে একটা কলস বানিয়ে ফেলি, তাহলে আর কারো কাছে কলস চাইতে যেতে হবে না। মা, মা দেখো, আমি কত সুন্দর করে খেলনা হাঁড়ি পাতিল তৈরি করেছি। দেখো দেখো। হ্যাঁ রে মা, দেখেছি। আমার মেয়েটা যে এত সুন্দর করে হাঁড়ি পাতিল তৈরি করতে পারে তা তো আমি জানতাম না। তা তুই এই মাটিগুলো কোথা থেকে এনেছিস রে মা? আমি একটা কলস বানাতাম। আমি তো জঙ্গলের ভেতরে একটা গর্ত থেকে এই মাটিগুলো এনেছি মা। কিন্তু মাটি দিয়ে কলস বানিয়ে তুমি কি করবে গো? এরপর টুনি টুকিকে সব ঘটনা খুলে বলে আর দুজনে মিলে জঙ্গলের ভেতরে মাটির গর্তের কাছে যায়। আর টুনি সেখানে একটা কলস বানিয়ে ফেলে। কলস বানানো তো হয়ে গেছে, এবার চল আম গাছে পানি দেওয়া শুরু করে দেই। এরপর টুনি ও টুকি মিলে নদী থেকে পানি এনে আম গাছের গোড়ায় দিতে থাকে। আর কয়েক কলস পানি দিয়ে তারা বাড়িতে চলে আসে। কালু দাদা এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি, আজ যত্নের জন্য গাছটি তার প্রাণ ফিরে পেল। যাই হোক, ভালোই হয়েছে। আম গাছে তো মুকুল এসেছে। আম বড় হলে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। টুনি, তুমি গাছের এত যত্ন করলে, তবুও গাছে তো অনেক ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো তোমার মতো এত যত্ন করিনি। যেমন আম ধরেছে আমি এতেই অনেক খুশি, কারণ এই গাছটা তো মরে যেতে ধরেছিল। আমি যত্ন নিয়ে তার জীবন বাঁচিয়েছি, আর কিছু আমও দিয়েছে। আর আমি তোমার মতো এত লোভী না, বুঝেছো? যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি। এখন তো এসব বলবেই, আমাদের কাছে এত বড় বড় আম দেখে তো হিংসে জ্বলছো। আমরা সব বুঝি,
তুমিও টাকার জন্য এই গাছের যত্ন নিয়েছো, আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। কালু, টুনির সাথে এসব কথা না বলে তাড়াতাড়ি আমগুলো পারো তো, নইলে টুনি আবার চুরি করতে পারে। বলা তো যায় না কখন মনে লোভ জন্মায়। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছ। সব আম পেড়ে বাজারে নিয়ে যাব। এরপর কালু গাছের সব আম পাড়তে থাকে আর টুনি ঝুড়িতে করে এক ঝুড়ি আম পেড়ে নিয়ে বাজারে চলে যায়। আর এদিকে কালু কাকের গাছের আমও সব পাড়া হয়ে যায় আর কালু বস্তায় ভরে আমগুলো বাজারে নিয়ে যায়। আম নিয়ে যাও আম, পাকা পাকা আম, বড় বড় পাকা পাকা আম। আম নিয়ে যাও আম, এসো এসো দাদারা দিদিরা, আমার গাছের আম নিয়ে যাও। খেতে অনেক মজা, অনেক মিষ্টি, একবার খেলে বারবার খেতে চাইবে। আর টুনির গাছের আমগুলো অনেক ছোট আর অনেক টক। এসো এসো দাদারা। কালু, তাহলে দাও তোমার গাছের মিষ্টি আম আমাদের। তোমার মিষ্টি আমের কথা শুনে আমরা তোমার কাছে আম নিতে এলাম। হ্যাঁ দাদা, ভালো করেছো। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক এক করে সবাইকে আম দিচ্ছি। এরপর কালু সবাইকে আম দিয়ে দেয় আর সবাই আম নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাজারের সবাই বড় আম নিতে চায়, ছোট আম কেউ নিতে চায় না। আর আমি কত দামে আম বিক্রি করলাম দেখেছিস? সেটা তোমাকে বলতে হবে না কালু দাদা, তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করেছো, আর আমার আমগুলো ছোট তাই আমি কম দামে গরিব পাখিদের কাছে আমার আমগুলো বিক্রি করব। এতে আমি কম টাকা পাবো, তুমি পাবে না। তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকবো। আরো আম নিতে এসেছো তাই না? আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বুঝি আবার আম নিতে এসেছো? তোরা, তোকে ফিরিয়ে দিতে এসেছি। শয়তান কালু, মিথ্যেবাদী কোথাকার। এই নে তোর টক আম, খেয়ে দেখ কত মিষ্টি। আমাদের মিথ্যে কথা বলে টক আম দিয়েছিস। এই, সবাই একে ধরে ওর হাত পা ভেঙে দাও তো। এরপর সবাই কালুকে অনেক মারতে থাকে আর মার খেয়ে কালু সেখান থেকে পালিয়ে যায়। আর সবাই সবার টাকাগুলো নিয়ে টুনির কাছে যায়। টুনি, তোমার আম মিষ্টি নাকি টক? কালু যে বলেছিল তোমার আম নাকি টক, এখন তো আমাদের মনে হচ্ছে ও নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল। দাদা, আমি আসলে আম খেয়ে দেখিনি, তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না। তুমি একটি আম খেয়ে তারপর নিতে পারো। পা, এত মিষ্টি তোমার আমগুলো, আগে জানলে তো তোমার আমগুলোই নিয়ে যেতাম। কিন্তু তুমি এত কম আম এনেছো কেন? দাদা, আমি আজকে প্রথম আম বিক্রি করতে এসেছি, তাই কম করেই এনেছি। ভেবেছি যদি কেউ আমার আম নিতে চায় তাহলে পরের দিন বেশি করে নিয়ে আসবো। তোমাকে কষ্ট করে বাজারে আনতে হবে না, আজ যা এনেছো তাই আমাদের দিয়ে দাও, আর কাল আমরা তোমার আম গাছ থেকে আম কিনে নিয়ে আসবো। এত মিষ্টি আম কি ছেড়ে দেওয়া যায়? এরপর টুনির কাছ থেকে সবাই আম নিয়ে সেখান থেকে চলে যায়। আর কালু লুকিয়ে লুকিয়ে এসব দেখে রেগে বাড়িতে চলে যায়। আরে কালু, এমন রেগে আছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর কালু কাকলিকে সব ঘটনা খুলে বলে। চিন্তা করো না, আমরা ওই টুনির আমের গাছ আমাদের করে নেব, কিন্তু টুনি বেঁচে থাকতে ওই আম গাছ তো আমরা নিতে পারবো না, তাই টুনিকে মেরে ফেলতে হবে। এরপর কালু আর কাকলি টুনিকে মেরে ফেলার ফন্দি আঁটতে থাকে। অন্যদিকে টুনি, মা টুকি, আমাদের ওই আম গাছের আমগুলো খুব মিষ্টি, তাই বাজার থেকে আসার সময় তোর জন্য কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি, খেয়ে দেখ তো রে মা। হ্যাঁ মা, আমগুলো না খুব মিষ্টি, দুটো আম দাও না মা, সুখী মাসিকে দিয়ে আসি। সুখী মাসি আমার কাছে আম খেতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে যা।
কাকুলি, ওই তো টুনি আসছে। তুমি বিষ মাখানো খিচুড়িগুলো টুনিকে দিয়ে দাও, মামে খেয়ে মারা যাক। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। টুকি, এই যে টুকি, এদিকে একটু শোনো তো মা। কি হয়েছে কাকুলি মাসি, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? আজ বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম, পাশের বাড়ির সব পাখিকে দিয়েছি, শুধু তোমরা বাকি আছো। তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, তাই ভাবলাম তোমার মা যদি আমার বানানো খিচুড়ি না খায় তাই আর দিতে যাইনি। তুমি খিচুড়িগুলো নিয়ে যাও আর তোমার মাকে বুঝিয়ে বলো যে আমরা আর ঝগড়া করব না। তোমার মা নিশ্চয়ই তোমার কথা শুনবে। আচ্ছা, ঠিক আছে কাকুলি মাসি, আমি মাকে বুঝিয়ে বলবো। এরপর টুকি খিচুড়ি নিয়ে আসতে থাকে আর পথে কনকের সাথে দেখা হয়ে যায়। আরে বা, টুকি দেখছি খিচুড়ি নিয়ে যাচ্ছে। টুকির খিচুড়িগুলো কেড়ে নিতে হবে, কতদিন থেকে খিচুড়ি খাই না। আর চোখের সামনে খিচুড়ি দেখে কি আর ছেড়ে দেওয়া যায়? আরে টুকি, তুই কোথায় গিয়েছিলি? ওদিকে তোর মা যে জ্ঞান হারিয়ে পড়ে আছে, তাই আমি তোকে খুঁজছিলাম। কি, তুই এসব কি বলছিস কনক? আমি এক্ষুনি আসছি মা, আমি আসছি। এসব কথা বলে টুকি খিচুড়ির বাটি সেখানে রেখেই উড়ে চলে আসে আর কনক খুশি মনে খিচুড়ি নিয়ে বাড়ি চলে যায়। মা, মা দেখো, আজ আমি তোমার জন্য খিচুড়ি কিনে নিয়ে এসেছি। কিন্তু বাবা, তুই টাকা কোথায় পেলি? রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম বাবা। আমার লক্ষ্মী ছেলে রাস্তায় টাকা কুড়িয়ে পেয়ে নিজে না খেয়ে বাবা মার জন্য খিচুড়ি কিনে নিয়ে এসেছে। কালু, আমাদের ছেলে বড় হলে আমাদের কখনো ফেলে দেবে না। এই প্রশংসা পাওয়ার জন্যই তো বাবা মায়ের কাছে মিথ্যে বলেছি। এখন আমি যা চাবো বাবা মা আমাকে তাই দেবে। এরপর কালু আর কাকুলি খিচুড়ি খেতে থাকে আর কয়েকবার মুখে দেওয়ার পরই মেঝেতে পড়ে যায়। এ কি কালু, এই খিচুড়িগুলোতে বিষ মেশানো। আমরা যে টুকিকে দিয়েছিলাম সেই খিচুড়ি। বাবা কনক, তুই সত্যি করে বল, এগুলো খিচুড়ি তুই কোথায় পেয়েছিলি? এরপর কনক সত্যিটা বলে দেয়। তুই এটা কি করেছিস বাবা? তুই কেন টুকির কাছ থেকে খিচুড়ি এনেছিস? ওগুলোতে আমরা বিষ মিশিয়ে টুনিকে মারার জন্য দিয়েছিলাম, আর আজ সেই খিচুড়ি খেয়ে আমরা মরণ পথে চলেছি। কাকলি, অন্যের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে নিজেকেই পড়তে হলো। হ্যাঁ কালু, তুমি ঠিক বলেছ। বাবা কনক, আমরা আর বাঁচবো না রে। বাবা, তুই তো বেঁচে থাকবি, আমাদের মতো কোনো পাখির সাথে অন্যায় করিস না, কারো ক্ষতি করিস না বাবা। সৎভাবে থাকিস বাবা, তাহলে জীবন সুখের হবে। এসব বলে কালু আর কাকুলি দুজনেই মারা যায় আর কনকও অনেক কাঁদতে থাকে। আর কনক তারপর থেকে সৎভাবে চলার চেষ্টা করে। এদিকে টুনি আম বিক্রি করে তার মেয়ে টুকিকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করে। এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছে পাখিদের বাড়ি আছে। তার মানে এই বনে আমার খাবারের কোনো কমতি হবে না। আমি আরামায়েশ করে করে পাখিদের ধরে ধরে খাবো। আমার বেশ ক্ষুধা লেগেছে, এবার আমি একটু দেখি কোথাও কোনো পাখির ছানা খুঁজে পাই কিনা। শিয়াল সামনের দিকে তাকাতে থাকে আর খাবার খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর শিয়ালটি পারুলকে দেখতে পায়। পারুল তখন নদীতে পানি খাচ্ছিল। আরে আরে, ওই তো একটা পাখির ছানা কি না পানি খাচ্ছে, ওকে খেয়ে বরং আমি আমার পেটের জ্বালা মেটাই। শিয়াল চুপি চুপি পেছন থেকে পারুলের ওপর আক্রমণ করে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমি যে খুব ব্যথা করছি। আমাকে ছাড়ো, আমি যে মায়ের কাছে যাব। শিয়াল আর কোনো কিছু না বলে পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক শব্দ দেখে মনে মনে বলতে থাকে, আহারে বেচারি পারুল, দুষ্টু শিয়াল কিনা এই বেচারি পারুলকেও ছাড়লো না। এই বনে যে পাজি শিয়ালের নজর পড়েছে। যাই যাই, আমি বনের সবাইকে এসব কথা বলে দেই আর সতর্ক করে আসি। শালিক উঠতে থাকে।
এদিকে শিয়াল একটা গাছের গোড়ায় শরীর এলিয়ে দিয়ে বলতে থাকে, আহা কি শান্তি, এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো, তারপর থাকার জন্য আশ্রয় খুঁজতে বের হবো। টনি বোন, বনে যে দুষ্টু শিয়াল এসেছে, ওই শিয়াল আমার সামনে পারুলকে খেয়ে ফেলেছে। তোর ডিম থেকে ছানা বের হলে তাকে কিন্তু তুই সাবধানে রাখবি বোন, আর তুইও সাবধানে থাকবি কিন্তু। এসব আবার তুমি কি বলছো? হায় সৃষ্টিকর্তা, তুমি আবার একই বিপদ দিলে আমাদের বনে। এইদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে আর সেখানেই থাকতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন দুষ্টু শিয়ালটি নদীর পাশ দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে আমি যে কিচ্ছুটি খাইনি, আর আজকে সারাদিনও খাওয়ার মতো কোনো পাখি পেলাম না। মনে তো হচ্ছে আজকে আমাকে নদীর পানি খেয়েই থাকতে হবে। তখনই শিয়ালের চোখ চায় সামনে খাবার খেতে থাকা যজ্ঞ কাকের দিকে। না না, আমাকে যে আর পানি খেয়ে থাকতে হবে না, আমার খাবার যে সামনেই। এক্ষুনি এই কালো কুচকুচে কাকটাকে খেয়ে আমার অশান্ত পেটটাকে আমি শান্ত করব। এদিকে যজ্ঞ ফল খায় আর বলতে থাকে, আহা কত মিষ্টি মিষ্টি ফল, এই ফলগুলো খেলে আমার শরীরে অনেক পুষ্টি হবে, আর তারপর তো আমি অনেক শক্তিশালী হব। বনের কেউ আর আমার সঙ্গে লড়াই করে পারবে না। বনের পাখিদের সঙ্গে তুই না হয় পরে লড়াই করবি, বুঝেছিস তো? তুই আগে আমার পেটে চল, আমার পেটে গিয়ে না হয় আমার পেটের নারী আর বুড়ির সঙ্গে লড়াই করবি। হা হা হা, আয় আয় কাছে আয়, আর দেরি করিস না। এইসব আবার তুমি কি বলছো কি শিয়াল মামা? তুমি আবার আমাকে খাবে? না না, একদম এ ভুল করো না। যজ্ঞ পেছনে পেছাতে থাকে আর শিয়ালটি যজ্ঞর দিকেই এগোতে থাকে। আমার পেট যে ক্ষুধার জ্বালায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি, এক্ষুনি চলে আয়। আমি তোমার পায়ে পড়ছি, আমার এত সুন্দর জীবনটা তুমি শেষ করে দিও না শিয়াল মামা, খেও না আমাকে, খেও না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। ও, আমি যা করতে বলবো তুই কিনা তাই করবি? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, আমি তাই করব। তবে বেশ, শোন, আজকের পর থেকে তুই বনের সব পাখি ছানাদের খোঁজ এনে আমাকে দিবি, আর আমি তাদের ধরে ধরে খাবো। আর শোন, আজ থেকে তুই আমার সঙ্গে আমার গুহাতেই থাকবি। আসলে শিয়াল মামা, আমি তোমাকে পাখিদের সন্ধান এনে ঠিকই দেব, কিন্তু তোমার সঙ্গে আমি তোমার গুহায় থাকতে পারবো না, তাহলে তো আমার অনেক ভয় করবে। তুমি যদি আবার আমাকে খেয়ে ফেলো। আমি তোকে খাবো না, তবে আমি আমার ক্ষুধা লাগলে তোর কাছে খাবার এনে চাইবো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, যা যা আমার জন্য খাবারের সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যাওয়া লাগবে না, আমি আজকে সকালবেলায় শুনেছি শালিকের নাকি মেয়ে হয়েছে। চলো মামা চলো, আমরা দুজন মিলে শালিকের বাড়িতে যাই। শিয়াল আর যজ্ঞ শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে। যজ্ঞ, যা যা, ঘর থেকে ছানাটাকে নিয়ে আয়, আমার যে আর তর সইছে না। আর শোন, শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসবি, বুঝেছিস? এই যে মামা, ছানাটাকে নিয়ে এসেছি, আর শালিক ঘরে নেই। নাও নাও, এবার তুমি এই ছানাটাকে খেয়ে নাও দেখি। শিয়াল ছানাটিকে খায় আর যজ্ঞকে নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে শালিক সবকিছু দেখে নেয় আর শালিক অনেক কাঁদতে থাকে। আমার ছানা, আমার ছানা। যজ্ঞ কাক, তুই কি না ওই দুষ্টু শিয়ালের সাথে হাত মিলিয়েছিস? ঈশ্বর তোদের ছাড়বে না। একদিন সকালে শিয়াল তার গুহায় বসেছিল, এমন সময় সেখানে যজ্ঞ চলে আসে। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বলি, পাখির সন্ধান কি পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ মামা, পেয়েছি পেয়েছি। আমার বাড়ির পাশে ছোট্ট টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকে। তুমি চলো চলো, আজকে বরং তুমি টুনির ছানাকেই খাবে। শিয়াল আর যজ্ঞ টুনির বাড়ির সামনে আসে। আরে বাহ যজ্ঞ, তুই তো দেখছি আজ কাজের মতো কাজ করেছিস রে। খানা দুটো তো দেখছি বেশ নাদুস নুদুস, আজ তো আমি এদের বেশ মজা করে খাবো। শিয়াল যখনই ওদেরকে খেতে ধরে, ঠিক তখনই সেখানে টুনি এসে হাজির হয়। না না শিয়াল মামা, তুমি দয়া করে আমার ছানাদের খেও না, খেও না ওদের। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খেয়ে নাও, আমাকে খাও তুমি, তবুও তুমি ওদেরকে খেও না। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও তবু আমি তোকে পেট থেকে বের করে দেব, তবু আমি তোর ছানাদের খাবোই খাবো। শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সঙ্গে আমি তো শক্তি দিয়ে কিছুতেই পেরে উঠবো না, আমাকে বরং বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। এই টুনি, এই ছানাদের সামনে থেকে সর বলছি।
শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খাবেই বলো, তারপর তো আমি আর আমার ছানাদের দেখতে পারবো না। ও শিয়াল মামা, দয়া করে তুমি আমার ছানাদের খেও না। তুমি দয়া করে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো। তোর ইচ্ছে? তোর আবার কি ইচ্ছে বল, তাড়াতাড়ি বল। আসলে শিয়াল মামা, আমি তো আমার ছানাদের বাসায় রেখে সারাদিন খাবার খুঁজতাম। আমি আমার ছানাদেরকে কাছেই পেতাম না, আর ওদেরকে আদর করার সময়ও পেতাম না। তাই তুমি যদি আমাকে একটা দিন সময় দিতে, আমি ওদের অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি দয়া করে আজকে আমার ছানাকে খেও না, তুমি বরং আমার ছানাদের কালকে খেও। বেশ বেশ, তুই যখন এত করে বলছিস, তবে আমি কালকে এসেই তোর ছানা খাবো। তবে হ্যাঁ, পালানোর কিন্তু একদম চেষ্টা করবি না। আমার ক্ষমতার হাত কত দূর সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। যজ্ঞ আর শিয়াল সেখান থেকে চলে যায়, আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথমবারের মতো বুদ্ধি দিয়ে তো আমি জিতে গেলাম, কিন্তু আমি ওই শিয়াল আর যজ্ঞকে কিছুতেই ছাড়বো না। শিয়াল আর যজ্ঞ, কালকেই হবে তোদের শেষ দিন। ছানারা, তোমরা ঘরে যাও, আমি বনের সবাইকে বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে, আর টুনি উড়ে উড়ে পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল তার কথা মতো টুনির ছানাদের খেতে আসে। এদিকে টুনি তার বুদ্ধিমতো একটা গর্তে কিছু কাটা রাখে, আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে। এরপর তার ছানাদের গর্তের উপর রেখে দেয়। এই টুনি, এই তোর ছানারা কোথায় রে? ওদেরকে আমার কাছে নিয়ে আয়। শিয়াল মামা, ওই তো আমার ছানারা, তুমি ওদেরকে খেতে পারো। যাও যাও, তুমি ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা সেখান থেকে উড়ে চলে যায়, আর শিয়াল সেই গর্তের ভেতরে পড়ে যায়। শিয়ালের পুরো শরীরে কাঁটা প্রবেশ করে। ওরে বাবারে, ওরে মারে, যজ্ঞু, এই যজ্ঞু, বাঁচা বাঁচা আমাকে। শিয়াল গর্তে মারা যায়, আর শিয়াল মারা যাওয়ার পর যজ্ঞ ভীষণ রেগে যায়, আর বলতে থাকে, ছোট্ট টুনি, তোর তো দেখছিস সাহস কম নয়। তুই কিনা আমার সামনে আমার বন্ধু শিয়ালকে মেরে ফেললি। আজ তো তোকে আমি শেষ করে ফেলবো। যজ্ঞ যেই না টুনির দিকে এগোতে যাবে, ঠিক তখনই বনের সব পাখিরা লাঠি হাতে যজ্ঞর সামনে আসে, আর তাকে ঘিরে ধরে। তুই তো আজকে নিজেই বাঁচবি না রে, তাহলে তুই আবার টুনিকে কি করে মারবি শুনি আমি? শয়তান যজ্ঞ কোথাকার! এই সবাই মারো, মারো এই যজ্ঞকে, মারো বলছি। সবাই যজ্ঞকে মারতে মারতে একদম মেরেই ফেলে, আর যজ্ঞর মৃতদেহ সে গর্তের ভেতরে ফেলে দেয়। টুনি রে, তোর বুদ্ধির জোরে যে এত বড় একটা বিপদ থেকে আমরা সবাই বাঁচলাম, এখন আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না রে। সবাই সেখান থেকে চলে যায়, আর আগের মতো সুখে শান্তিতেই তাদের দিন কাটাতে থাকে। আকাশটা তো অনেক কালো, মনে তো হচ্ছে আজকে বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগেই আমাকে বীজগুলো রোপণ করতে হবে। তাড়াতাড়ি হাত চালা রে টোনা, তাড়াতাড়ি হাত চালা। এবার যে বনে মূলার দাম অনেক বেশি, মূলা বিক্রি করে এবার আমি অনেক সচ্ছল ভাবে আমার দিন কাটাবো। কি ব্যাপার রে টোনা, বলছি জমিতে এবার কি রোপণ করছিস? তাছাড়া এভাবেই বা কি বিড়বিড় করছিস বলতো? দাদা, এবার যে আমি জমিতে মূলার বীজ রোপণ করেছি। বেশ ভালোই করেছিস, বাজারে যে মূলার অনেক দাম। আর হ্যাঁ, আকাশ কালো করেছে, তাড়াতাড়ি তুই বরং বাড়িতে চলে যা, বুঝলি তো? টোনা তোতার সাথে কথা বলে বাড়িতে চলে আসে। আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা, টুরি, আমি বরং জমিতে গেলাম। মূলার গাছগুলো বড় হয়ে গেছে, জমিতে যে পানি দিতে হবে। আরে আরে, খাবারটা তো খেয়ে যাও। আমি ফিরে এসে খাবো গো, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। এরপর টোনা জমির দিকে উঠতে থাকে, আর জমিতে পানি দিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন, গিন্নি, আমাদের ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে, কালকে আমি মূলাগুলো নিয়ে বাজারে যাব। কাল যে আমার কষ্টের অবসান হতে চলেছে, আমার যে খুব খুশি খুশি লাগছে গো। তুমি সত্যি বলছো তো টোনা? আমাদের অভাব দূর হবে তো? হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। সত্যি সত্যি আমাদের অভাব একদম ঘুচে যাবে।
আমি যে সকাল থেকে কোনো কিছু খাইনি সেটা কি তুমি ভুলে গেছো? যাও তো যাও, আমার জন্য তুমি খাবার নিয়ে এসো। এরপর টুনি টোনাকে খেতে দেয়। অন্যদিকে যজ্ঞ আর কণিকাও তাদের ক্ষেতে মূলা চাষ করেছে। যজ্ঞ, ও যজ্ঞ, টোনার ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে। আমি শুনেছি ওই টোনা নাকি কালকে তার জমির মূলাগুলো বিক্রি করবে। কি বলছো কি তুমি? কালকে কিনা ওই টোনা মূলা বিক্রি করবে? তবে তো টোনা মূলার অনেক ভালো দাম পাবে। বেশি দাম পাওয়া মানে ওই টোনা ধনী হয়ে যাওয়া। না না, আমি তো এটা কিছুতেই হতে দেব না। হতে না দেবে তো কে করবে? হ্যাঁ, আমাদের তো করার মতো আর কোনো কিছুই নেই। টোনার উন্নতি নয়, বরং আমি ওর চোখে পানি দেখবো। আমি তো আজ রাতেই ওর মূলাগুলো নষ্ট করে দেব। এরপর তো সবাই আমার ক্ষেতের মূলা কিনবে আর আমি হব ধনী। আহ 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 রাতের বেলা যজ্ঞ আর কণিকা টোনার মূলার জমিতে আসে। কণিকা, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে জমির মূলাগুলো তুলে কেটে ফেলো। তারপরেই তো কাল সকালবেলা আমরা ওই টোনা আর টুনির মরা কান্না দেখবো। হা হা হা। হতচ্ছাড়া টোনা, শুধু শুধুই তুই অনেক স্বপ্ন দেখেছিলি। চলো চলো কণিকা, এবার আমরা শুয়ে পড়ি। হায় হায় রে, এ আমার কি হয়ে গেল টুনি? এ আমার কি হয়ে গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার যে এই মূলাগুলো নিয়ে কত স্বপ্ন ছিল। এবার আমাদের কি হবে টুনি? টোনা, তুমি একদম কেঁদো না গো, কেঁদো না। যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে, উপরওয়ালা ঠিকই তাদের ক্ষতি করবেই করবে। তুমি দেখে নিও, আমরা আবারও মূলা চাষ করব। তুমি দেখো, সৃষ্টিকর্তা ঠিকই আমাদের মনের আশা পূরণ করবেন। টোনা আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এরপর টোনা টুনি তাদের জমিতে আবারও মূলা চাষ করতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা বলে, কণিকা, বলছি কি, তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে এসো, আমাদেরকে তো আবার বাজারে যেতে হবে। কণিকা, তাড়াতাড়ি করে মূলাগুলো তুলতে শুরু করো, বাজারে সব কাস্টমাররা তো অপেক্ষা করছে। যজ্ঞ আর কণিকা মূলাগুলো তুলতে থাকে। হঠাৎই যজ্ঞ সামনে একটা বড় মূলা দেখতে পায়। কণিকা, তাড়াতাড়ি করে এদিকে এসো, এই দেখো কত বড় একটা মূলা। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এ কি এত বড় মূলা? এত বড় মূলা তো আমি এর আগে কখনো দেখিনি গো। এখান থেকে সরো সরো কণিকা, সরো। এই মূলাটা তাড়াতাড়ি করে তুলে ফেলে দিতে হবে, নইলে বনবাসী দেখে অভিশপ্ত ভেবে আমাদের কাছ থেকে কোনো মূলাই কিনবে না। যজ্ঞ বড় মূলাটা তুলে যেই না ফেলে দিতে ধরে, অমনি কণিকা বলে, আরে আরে, করছোটা কি? ফেলে দিও না, এই বড় মূলাটাই আমাদেরকে ধনী বানাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো বলো তো, শুনি আগে। আরে আরে বাহ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। চলো চলো তাহলে, বাজারে চলো। এসো এসো, আমার কাছে এসো। বড় জাদুই মূলা নিয়ে যাও, নিয়ে যাও। যে এই জাদুই মূলা একবার নেবে সে একদম কোটিপতি হয়ে যাবে। এসো এসো। এ কি, জাদুই বড় মূলা? এটা তো আমি নেব। বলো বলো, এটার দাম কত? এই মূলার দাম পুরো 5 লাখ টাকা তোতা। কি, এই মূলাটার দাম কিনা এতগুলো টাকা? আমার সব জমি বিক্রি করলে তো এতগুলো টাকা হবে না। দয়া করে একটু কম করো দাদা। কোনো কম হবে না। নিতে যদি পারবি না, তবে এখানে কেন এসেছিস? হ্যাঁ, সরে যা, সরে যা বলছি, আমার যে অন্য কাস্টমার আসবে। সর সর বলছি। এই এই, আমি নেব, আমি নেব এই বড় মূলা। তবে তার আগে এই জাদুই মূলার আমি জাদু দেখব, তারপরে আমি এই মূলা কিনবো। শোনো ইগল দাদা, শোনো, এই জাদুই বড় মূলা দিনের বেলা কোনো জাদু দেখাবে না। তবে হ্যাঁ, রাতের বেলা তুমি এই জাদুই মূলার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে। কি, সত্যি বলছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে এই নে টাকা। যজ্ঞ, এই দেখো দেখো, পুরো 5 লাখ টাকা। আজ আমরা ধনী হয়ে গিয়েছি গো। চলো চলো,
এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাই, আজ যে আমি পার্টি দেবো গো। যজ্ঞ আর কণিকা খুশি হয়ে বাড়িতে আসে। এদিকে রাতের বেলা ঈগল বড়মুলাকে বলতে থাকে, এই এই জাদুই মুলা, আমাকে এক রাতে এত সোনা দানা দে যার কারণে আমি অনেক ধনী হয়ে যাই। আমি যে কোটিপতি হতে চাই। কি হলো, দে দে বলছি, সোনা আমাকে দে। ঈগল জাদুই মুলাকে অনেক বলতে থাকে, কিন্তু তারপরেও জাদুই মুলা ঈগলকে কোনো কিছুই দেয় না। এ বড়মুলা কোনো জাদুই মুলা নয়, বুঝছো তো? ওই যজ্ঞ আর কণিকা তোমাকে ঠকিয়েছে, বোকা ঈগল কোথাকার। আমি মোটেই বোকা নই, বুঝতে পেরেছো তো? আমি অনেক শক্তিধর আর ক্ষমতাশীল। আজ রাতেই হবে ওদের শেষ রাত। দাঁড়া দাঁড়া যজ্ঞ কণিকা, দেখাচ্ছি মজা। ঈগল রাগ হয়ে যজ্ঞ আর কণিকার বাড়ির দিকে আসতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা খাবারের সামনে বসে হাসাহাসি করতে থাকে আর বলে, কণিকা, আজ তো আমি তোমার কথা না শুনলে 5 লাখ টাকার মালিক হতে পারতাম না গো। ওই ঈগলকে বোকা বানিয়ে আজ তো নিজেকে শক্তিশালী আর বেশ চালাক মনে হচ্ছে। তোরা খুব চালাক তাই না? এবার তো আমি তোদের মাথার বুদ্ধি বের করে তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। দাঁড়া তোরা। ঈগল দাদা, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও, আমাদের যে ভুল হয়ে গেছে, ক্ষমা করো। ঈগল ওদের কোনো কথা না শুনে ওদের ওপর আক্রমণ করে আর দুজনকেই মেরে ফেলে। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে টোনা আর টুনি তাদের জমির মূলা নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। খা মা খা, ভালো করে খা। এই যে এই বড় মাছের মাথাটা তুই খা। তুই মাছের মাথা খেতে ভালোবাসিস বলে আমি নিজ দায়িত্বে বৌমাকে দিয়ে মাছের মাথা রান্না করিয়েছি। তুই কি আরো ভাত নিবি রে মা? ওরে বাবা রে, ওরে বাবারে, কি ঝাল কি ঝাল! মা, ও মা, আমার যে মুখ চলে গেল মা, চলে গেল। বৌদি মাছের মাথায় অনেক ঝাল দিয়েছে। মা গো, জল দাও, আমায় জল দাও। তোর ঝাল লেগেছে মা, ঝাল লেগেছে? দাঁড়া বৌমা, এই বৌমা, তাড়াতাড়ি জল ঢেলে দিয়ে যাও তো, আমার মেয়েটার যে ঝাল লেগেছে। আরে ও বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি যাচ্ছি, এখনই জল নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি রান্নাঘর থেকে এক বালতি জল নিয়ে আসে আর মুন্নির কাছে গিয়ে মুন্নির শরীরে সেই জলগুলো ঢেলে দেয়। হায় হায় হায়, এটা তুমি কি করলে নাকি? হ্যাঁ, আমার মেয়ের শরীরে তুমি জল ঢেলে দিলে কেন? আমার মেয়েটা যে একদম ভিজে গেল। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন মা, আমার কি দোষ? আর আপনি তো বললেন জল ঢেলে দিতে, তাই তো মুন্নির ওপরে জল ঢেলে দিয়েছি। দেখেছেন মা, আমি আপনার কত ভালো বৌমা, অক্ষরে অক্ষরে সব কথা পালন করি আপনার। হায় 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 রে, ওরে আমার বোকা বৌমা রে, জল ঢেলে দেওয়া মানে ওর গায়ে নয়, গ্লাসে জল ঢেলে দিতে বলেছি। দেখো মা দেখো, তোমার বোকা বউয়ের জন্য আমার কি দশা হলো। আমি তোমাকে কতবার করে বলেছি দাদা বিদেশ থেকে বাড়ি ফিরে আগেই বৌদিকে তুমি তাড়িয়ে দাও, আর পরে দাদাকে বুঝিয়ে নতুন করে একটা বিয়ে করাবো। যতদিন তুমি তোমার ছেলের বউকে তাড়াওনি, ততদিন তার এমন অত্যাচার আমাদের সহ্য করতে হবে। তোমরা এভাবে আমাকে বলছো কেন? আমি কি ভুল করেছি বলো? আমি যা বুঝতে পেরেছি আমি তো তাই করেছি। থাক বৌমা থাক, তোমাকে বলাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার আমার ছেলেটা বাড়িতে ফিরুক, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর একটা বিয়ে দিয়ে আমি ঘরে চালাক বউ নিয়ে আসবো। যাও যাও, তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, রান্নাঘরে গিয়ে বাকি রান্না শেষ করো। যত সব, এই বোকা বউ আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। মিনুর এমন কথা শুনে টুনি রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শাশুড়ি মা আর মুন্নি যে আমাকে সবসময় কেন বোকা বলে আমি বুঝি না বাবু। আমি তো সবসময় ঠিক কাজই করি, তবুও তারা আমাকে বকাবকি করে। আমার আর ভালোই লাগে না, আর আমি তো বুঝতেই পারছি না যে আমি কি বোকামো করি। এ কথা বলে টুনি রান্নায় মন দেয় আর রান্না শেষ করে টুনি একটা ঝাড়ু নিয়ে মুন্নির ঘরে যায়। বাবা, মুন্নি, তোমাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর লাল লিপস্টিক দিয়েছো, কোথায় যাচ্ছ গো এত সেজে গুজে?
আর বলো না বৌদি, এই লাল লিপস্টিকটা প্রায় শেষের দিকে, তাই এই লাল লিপস্টিকটা কিনতে যাচ্ছি বাজারে। তুমি ঘর ঝাড়ু দিতে এসেছো? ঠিক আছে, তাড়াতাড়ি ঝাড়ু দাও, আমি বরং বাজারে যাই। লিপস্টিক আবার কিনতে হয়? আচ্ছা, সব জিনিসই তো গাছে ধরে, লিপস্টিক গাছে ধরলে কেমন হয়? আরে আরে, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। মুন্নির যত সব লিপস্টিক আছে, সব রঙের লিপস্টিক যদি চাষ করি, তাহলে তো আর মুন্নিকে লিপস্টিক কিনতেই হবে না। তাহলে যাই, সব লিপস্টিক নিয়ে পাশের জমিতে রোপণ করি। এই কথা বলে টুনি মুন্নির যতগুলো লিপস্টিক ছিল সব লিপস্টিক গুলো নিয়ে বাড়ির পাশের বাগানে যায় আর একে একে সব লিপস্টিক গুলো জমিতে রোপণ করে দেয়। এরপর মা, ও মা, কোথায় কোথায় গো তুমি? আমি আমার ঘরের মধ্যে একটা লিপস্টিকও খুঁজে পাচ্ছি না। বৌদি, ও বৌদি, তুমি কি আমার লিপস্টিক গুলো নিয়েছো নাকি বলো তো? মা, ও মা, তুমি তোমার লিপস্টিকের খোঁজ করছো মুন্নি? আরে, আমি তো ওগুলো রোপণ করে দিয়েছি, যাতে করে আর তোমার কখনো লিপস্টিকের কমতি না হয়। তাই তো আমি লিপস্টিকের গাছ হওয়ার জন্য সব লিপস্টিক পাশের জমিতে রোপণ করে দিয়েছি। ভালো করেছি না বলো? হায় হায় মা, তোমার বোকা বউয়ের কথা শোনো মা। তোমার বোকা বউ নাকি লিপস্টিক চাষ করেছে। আমার এত দামি দামি লিপস্টিক সব মাটিতে পুঁতে নষ্ট করে দিয়েছে। মা, তুমি তোমার বোকা বউয়ের বিচার করো, নইলে কিন্তু আমি এর একটা হেস্ত করবো, এই বলে দিচ্ছি। মুন্নির এমন কথা শুনে মিনু একটা লাঠি নিয়ে এসে টুনিকে রাগের বশে অনেক মারতে থাকে আর বলতে থাকে, তোর লিপস্টিক চাষ আজ আমি বের করে দেব। মর মর তুই, তোর মতো বোকা বউ আমার আর চাই না। তুই যে আমার মেয়ে সবগুলো লিপস্টিক নষ্ট করে দিয়েছিস, তোর বোকামো আজ আমি বের করবো। মারতে মারতে তোকে আমি মেরেই ফেলবো। আমার ছাড়ুন, আমাকে মা, ছাড়ুন, আমার যে বড্ড লাগছে মা, আর আমাকে এভাবে মারবেন না মা, আমাকে ছাড়ুন। আমি তো লিপস্টিক নষ্ট করিনি, আমি লিপস্টিক চাষ করেছি, আমি তো মনের ভালো করেছি মা। মা, আমাকে ছাড়ুন মা, ছাড়ুন। মিনু যখন এভাবে টুনিকে মারছিল, ঠিক সে সময় একটা গাছের ডালে বসে একটা পরী এই সব দৃশ্য দেখছিল। আহারে, বোকা বউটা তার বোকামির জন্য শাশুড়ির হাতে কত মার খাচ্ছে। আচ্ছা, আমি তো একটা পরী, আমি তো জাদু দিয়ে টুনির বোকামোকে সত্যি করতে পারি। তাহলে ওই বোকা টুনি তার শাশুড়ি আর ননদের কাছে আর খোঁটা শুনবে না। এই কথা বলে পরী টুনির লিপস্টিক চাষের জমিতে যায় আর সেই জমিতে গিয়ে জাদু প্রয়োগ করে। এরপর পরী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা কাল তো আমার শাশুড়ি মা লিপস্টিক চাষের জন্য আমাকে অনেক মেরেছে। যাই, আজকে সব লিপস্টিক জমি থেকে তুলে নিয়ে আসি। শাশুড়ি মা যখন বলেছে লিপস্টিক চাষ করলে গাছ হয় না, তাহলে ওরাই ঠিক, আমি বুঝি বোকামো কাজ করেছি। আরে আরে, এ কি? আমি কালকে যে রঙের লিপস্টিক গুলো চাষ করেছিলাম সেই রঙের কিনা গাছ হয়েছে, আবার দেখি লিপস্টিকও ধরেছে। আর কালকে আমাকে মা শুধুই মেরেছিল। আমি এক্ষুনি মাকে আর মুন্নিকে ডেকে নিয়ে আসি, ওদেরকে দেখাতে হবে তাদের বৌমা সত্যি সত্যি লিপস্টিক চাষ করেছে। এই কথা বলে টুনি মিনু আর মুন্নিকে ডাকতে চায়। এরপর সে বাড়িতে গিয়ে তার শাশুড়ি এবং ননদকে সবটা খুলে বলে। সব শুনে মিনু তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো কি বৌমা? কাল দেখছি আমার হাতে মার খেয়ে তোমার কোনো শিক্ষাই হয়নি, সকাল হতে না হতেই উল্টো পাল্টা বকছো। একবার জমিতে গিয়ে দেখুন না মা, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, সত্যি আমার লিপস্টিক চাষ করা গাছ হয়েছে। মা, চলুন না, দেখবেন একবার। টুনির এমন জোড়াজুড়িতে মিনু আর মুন্নি টুনির সঙ্গে তাদের জমিতে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি গাছে অনেকগুলো লিপস্টিক ধরেছে। ওরে মুন্নি, এসব আমি কি দেখছি রে কি মা? সত্যি সত্যি টুনির চাষ করা লিপস্টিক থেকে লিপস্টিকের গাছ বেরিয়েছে রে। আবার কিনা সেই গাছে লিপস্টিকও ধরেছে, এটা কি করে সম্ভব? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না মা, আমি তো দেখছি শুধু বৌদিকে বোকা বলেছিলাম, আর তুমিও তো বেচারিকে শুধুই মেরেছিলে। টুনি, মিনু, মুন্নি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক সে সময় একটা ঈগল সেখানে চলে আসে। আরে আরে বাহ, এই লিপস্টিক ক্ষেতটা কার? এত সুন্দর লিপস্টিক ধরেছে। এই ক্ষেতটা যার
আমি তাকে নগদ টাকা দিয়ে এই লিপস্টিকগুলো কিনে নিয়ে যেতে চাই। এই লিপস্টিকগুলো কি বিক্রি করবে? এই লিপস্টিক গাছগুলো আমার, আমি বিক্রি করব লিপস্টিক গুলো। এই নাও, তোমাকে আমি নগদ কিছু টাকা দিলাম, আর কাল এসে সব লিপস্টিকগুলো আমি তুলে নিয়ে যাব, কেমন? মুন্নি, কালকে তো আমি তোমার অনেকগুলো লিপস্টিক নষ্ট করেছি। নাও এই টাকাগুলো নাও, এই টাকাগুলো দিয়ে তুমি লিপস্টিক কিনে নিও, কেমন? না না বৌদি, আমি এই টাকাগুলো নিতে পারবো না। তোমার বোকামির জন্যই এই টাকাগুলো আজ এসেছে। তুমি বোকামো না করলে তো আমরা বুঝতেই পারতাম না যে লিপস্টিকেরও আবার গাছ হয়। বৌমা, তুমি এই টাকাগুলো দিয়ে আরো কিছু লিপস্টিক নিয়ে এসো, আর সেই লিপস্টিকগুলো আমরা আমাদের জমিতে রোপণ করব, আর এবার আমরাও তোমাকে সাহায্য করব। সত্যি মা, সত্যি বলছেন? আমি এবার লিপস্টিক চাষ করে বোকামো করলে আপনি রাগ হবেন না তো? আমাকে আর মারবেন না তো মা? আর গালিও দেবেন না কিন্তু? না রে মা, তোর বোকামোর চাইতে যে বিশ্বাসের জোর অনেক বেশি, তাই তোকে আমি কিছু বলবো না। যা মা যা, এই টাকাগুলো দিয়ে লিপস্টিক কিনে নিয়ে আয়। মিনুর এমন কথা শুনে টুনি তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর থেকে বোকা বউ টুনি লিপস্টিক চাষ করতে থাকে। তার পাশাপাশি মিনু এবং মুন্নিও টুনিকে লিপস্টিক চাষ করতে সাহায্য করতে থাকে। কি গিন্নি, তোমার কি হয়েছে? তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? বলো, তুমি এমন চুপ করে থেকো না। রোনা, তুমি বলো না, আমাদের সন্তান নেই জন্য কি সব দোষ আমার? রোনা, আমার যে এই অপমান আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা কেন আমাদেরকে সন্তান দিল না? বলো না, আমরা কি ক্ষতি করেছি? টুনি, এমন অস্থির হও না, শান্ত হও। আর শোনো, আমরা কোনো পাপ করিনি। একদিন দেখবে আমাদের ঘর আলোকিত করে সন্তান আসবে। সেই দিন আর কবে টোনা? আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। বনবাসীদের অপমান শুনলে মনে হয় মরে যাই। এমন কথা বলো না বউ, তুমি না থাকলে যে আমিও বাঁচবো না। কেঁদো না তুমি, শান্ত হও। আর দেখো, আমার কিন্তু কাজে যেতে দেরি হচ্ছে। আমাকে জলদি কিছু খেতে দাও তো, নাকি আমি না খেয়েই যাবো। কান্নাকাটি করে আমার সময় তুমি নষ্ট করো না। ঠিক আছে, এই চোখ মুছলাম, আর কাঁদবো না। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এ কি, আপনি কে? আর এখানে এভাবে বসে আছেন কেন? আপনাকে তো কখনো আমি এই বনে দেখিনি, আর আপনাকে দেখে তো অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। আপনার কি কোনো সমস্যা? বাবা, আমি এক বৃদ্ধ তান্ত্রিক। আমি যে অন্য বন থেকে এখানে এসেছি। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বাবা। আমি এই বনের সবার কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউই আমায় কোনো খাবার দিয়ে সাহায্য করেনি বাবা। আর তাই তো আমি দুর্বল ক্লান্ত হয়ে এখানেই বসে আছি। ও, এই ব্যাপার। তবে তান্ত্রিক বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই, আর সামনেই আমার বাড়ি। চলুন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আর আপনাকে আমি খেতে দেব। টুনি, ও টুনি, কোথায় তুমি? এদিকে এসো, আর দেখো আমি কাকে নিয়ে এসেছি। একে টোনা, তুমি এটার সাথে কাকে নিয়ে এসেছো? আর কে ইনি? তান্ত্রিক বাবা পাশের বন থেকে এই বনে এসেছে। অনেক ক্ষুধার্ত তান্ত্রিক বাবা, জলদি তুমি কিছু খেতে দাও তো। বাবা আসুন, ঘরে আসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আছি রান্নাঘর থেকে। টোনা তান্ত্রিককে নিয়ে ঘরে যায়, আর টুনি তান্ত্রিককে খেতে দেয়। খাওয়া শেষে তান্ত্রিক বলে, আচ্ছা বাছা, আমি তো অনেকক্ষণ থেকে এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত তো তোদের কোনো বাচ্চা কাচ্চাকে দেখতে পেলাম না। আসলে তান্ত্রিক বাবা, আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। ঈশ্বর আমাদেরকে কোনো সন্তান দেয়নি বাবা। ও, এই ব্যাপার। তোরা এ নিয়ে কোনো চিন্তা করিস না, আর মন খারাপও করিস না। দাঁড়া দাঁড়া, আমি পুটলি থেকে একটা ফল বের করছি। এই নে বাবা, এই ফলটা খেলে তোর স্ত্রী গর্ভবতী হবে বাবা। আর তোদের যে এই ফলটা খেলে তোদের সন্তান হবে, আর যে সন্তান হবে তাদের মাঝে লোভনীয় কিছু থাকতে পারে। সে লোভনীয় ক্ষমতার অধিকারী হতে পারে।
তোদেরকে লোভ করা যাবে না, কিন্তু যদি তোরা ভুলবশত লোভ করে বসিস তাহলে কিন্তু তোদের সন্তানের ক্ষতি হবে বাবা, অনেক বড় ক্ষতি। সে যাই হোক, আমাকে সাহায্য করার জন্য তোদের অনেক ধন্যবাদ। আমি তবে এবার আসি বাছা। গিন্নি, নাও নাও, জলদি ফলটা খেয়ে নাও, শুভ কাজে যে দেরি করতে নেই। টুনি ফলটা খেয়ে নেয় আর ফল খাওয়ার কিছুদিন পরই টুনি গর্ভবতী হয় আর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে টুনি দুটো ডিম দেয়। এক পর্যায়ে টুনি ডিমে তা দিতে দিতে টুনির ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। আজ আমি অনেক খুশি, আমাদের দুটো সন্তানের জন্ম হয়েছে। টুনি, আমাদের কন্যাদের নাম টুকি আর টিনটিন। ভারী মিষ্টি নাম তো, আমার অনেক পছন্দ হয়েছে টোনা। টুনি দেখো, আমাদের কন্যাদের পালক কেমন জানি সোনার মতো চকচক করছে। একটা ভালো করে দেখো তো, এগুলো সোনার নাকি? হ্যাঁ টোনা, দুটো কন্যার পালকই তো সোনার, তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্যি হয়েছে। তবে যাই হোক, আমরা কোনো লোভ করব না, আমরা তাদেরকে সব সময় দেখে শুনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বনের পাখিরা যেন আমাদের কন্যাদের এই গুণের কথা না জানতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যাই, আমি বাজার থেকে কন্যাদের জন্য খাবার নিয়ে আসি, তুমি সাবধানে থেকো। কি ব্যাপার টোনা, কদিন থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ আর তুমি কন্যাদের সঙ্গে কথা বলো না, কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো তো। তুমি, আমি কয়েকদিন থেকে একটা বিষয় ভাবছি। আমরা তো গরিব আর আমাদের কন্যাদের সোনার পালক, যদি আমরা গা থেকে কয়েকটা পালক নিয়ে বিক্রি করি তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব, আমাদের আর কষ্ট করতে হবে না গো। আমার যে এত কষ্ট আর ভালো লাগে না, ঠিকভাবে রোজগারও হয় না। এইসব তুমি কি বলছো টোনা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তান্ত্রিক বাবার কথা কি তোমার মনে নেই? আর লোভ করলে তো আমাদের কন্যাদের ক্ষতি হতে পারে। আরে, তুমি ওই কথাগুলোই ভাবছো? তান্ত্রিক বাবা আমাদেরকে মিথ্যে কথা বলেছে যাতে আমরা ধনী না হতে পারি, আর তুমি দেখো আমাদের কিচ্ছু হবে না। না টোনা, তুমি এমনটা করবে না, আর আমার কন্যাদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না। এরপর টোনা তার দুই কন্যাকে ডাকে আর দুই কন্যা টোনার কাছে আসে। টোনা, না, তুমি ভুল করছো, ওদের অনেক বড় ক্ষতি হতে পারে। টোনা, তুমি লোভ ত্যাগ করো বলছি। বাবা, বাবা তুমি এসব কি করছো বাবা? ও ছাড়ো বাবা, ছাড়ো, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা পুড়ে যাচ্ছে বাবা। মা, মা, বাঁচাও মা, বাঁচাও আমাকে। ওরা দুই কন্যা মাটিতে লুটিয়ে পড়ে, ওদের শরীর অবশ হয়ে যায়, ওরা ঠিকভাবে নড়াচড়াও করতে পারে না। বলেছিলাম না ওদের ক্ষতি হবে, দেখলে তো, এবার ওদেরকে তুমি ভালো করে দাও। তুমি অপরাধী, তুমি বাবার নামের কলঙ্ক, লোভী কোথাকার। আমি তোমার নামে পুলিশে মামলা করব, ওদের যে অনেক কষ্ট হচ্ছে। আমার সন্তান। শান্ত হও টুনি, আমি ভাবতে পারিনি যে তান্ত্রিক বাবার কথাই ঠিক হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। মা, তোরাও আমাকে ক্ষমা করে দে, আমি এক্ষুনি যাচ্ছি তান্ত্রিককে ডাকতে। টোনা কাঁদতে কাঁদতে সেই তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। আমি তো তোদেরকে আগেই বলেছিলাম বেশি লোভ না করতে, এখন তো তোদের দুই কন্যাকে ভালো করার উপায় আমার জানাই নেই। এত বড় শাস্তি আমাকে দেবেন না তান্ত্রিক বাবা, আমার কন্যারা যে অনেক কষ্ট পাচ্ছে, দয়া করে কোনো একটা উপায় বলে দিন। আমি আমার লোভের শাস্তি পেয়েছি, আর কখনো এমন লোভ করব না। শান্ত হ বাচ্চা, শান্ত হ। একটা উপায় আছে, তবে তাতে তোর কন্যারা ভালো হবে কিনা তা আমি জানি না। আর উপায়টা হলো বাঁশের ঘর বানিয়ে দুই কন্যাকে সেই বাঁশের ঘরে রেখে উত্তরের নদীতে ভাসিয়ে দিতে হবে। ওই উত্তরের নদীতে পরিমাতা বসবাস করে। পরিমাতা যদি তোর কন্যাদের দেখে মায়া হয় তাহলে পরিমাতা তোর কন্যাদের সুস্থ করে দিতে পারে, আর যদি না হয় তাহলে যে কিছুই করার নেই। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাঁশের ঘরে করে দুই কন্যাকে জলে ভাসিয়ে দে। টোনা তান্ত্রিকের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করে না, তান্ত্রিকের কথা মতো বাঁশের ঘর বানিয়ে তার মধ্যে অসুস্থ দুই কন্যাকে রেখে জলে ভাসিয়ে দেয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের কন্যাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো।
টোনাটুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এদিকে অসুস্থ দুই কন্যা বাঁশের ঘরেই ভাসতে থাকে। টোনাটুনির দুই কন্যা অবশ্যই গেলেও কথা বলতে পারত। টিনটিন বোন আমার যে অনেক কষ্ট হচ্ছে, তুই আত্মনাদ করিস না, একটু শান্ত হ। হে সৃষ্টিকর্তা, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ওরা বাঁশের ঘরে ভাসতেই থাকে। এমন সময় পরি ওদের আর্তনাদ শুনে ওখানে আসে। আরে আরে, নদীর জলে বাঁশের ঘর থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। দেখি তো গিয়ে কে এভাবে কান্না করছে। জলে ভাসা বাঁশের ঘরে দুই কন্যা। এই দুই কন্যা, তোমরা এভাবে কাঁদছো কেন বলো তো? আর তোমরা এই বাঁশের ঘরে কি করে এলে বলো তো? টুকি পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরি বলে, তোমাদের বাবার লোভের শাস্তি কিনা তোমরা দুজন ভোগ করছো। আহা, কি সুন্দর মিষ্টি চেহারা তোমাদের। দাঁড়াও, আমি তোমাদের সুস্থ করে দিচ্ছি। তোমার বাবার লোভের শাস্তি তোমরা পেতে পারো না। পরি জাদু করে ওদেরকে ঠিক করে দেয়। পরিমাতা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ভালো করে দেওয়ার জন্য। কিন্তু এবার আমরা বাড়ি যাব কি করে? আমরা তো রাস্তা চিনি না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের নিয়ে যাব বাড়িতে। চলো চলো তবে। পরি জাদু করে দুই কন্যাকে নিয়ে সোজা ওদের বাড়িতে চলে আসে। দুই কন্যা ওদের বাবা মাকে সবটা খুলে বলে। তোমরা কিন্তু আর কখনো লোভ করবে না, বুঝেছো? তোমাদের এমন লোভের জন্য এর পরবর্তীতে তোমাদের দুই কন্যা যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু ওদের আর কেউ বাঁচাতে পারবে না। কথাটা কিন্তু মনে রাখবে। পরি চলে যায় আর দুই কন্যাকে পেয়ে টোনাটুনি অনেক খুশি হয়।